এখানে রান্না হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া রান্না পদ। বাড়িতে মানুষের আনাগোনা, কিছুটা কোলাহলে মুখর। আগত অতিথিদের আপ্যায়নে চলছে তোড়জোড়। তবে এত কিছুর কোলাহলের মাঝেও কিছু মানুষের জন্য দিনটি আজ বড্ড নীরব। এত মানুষের কথার ফাঁকে যার কথা তারা খুঁজে ফিরছে, তিনি আজ নেই। তার আত্মার শান্তি এবং পরলোকের সদ্গতি কামনায় চলছে শ্রাদ্ধের আয়োজন। 15-20 দিনের বেশিও আমার লগে কথা হয়নি। শেষ যে তার সাথে একটা কথা, সে আমার বিভিন্ন বিষয়ে জ্ঞান দিত। এটা বলতে এটা করিস না, এটা করিস, এই সেই কিন্তু মৃত্যুর 1 মাসও কখনো আমার বলা নাই ওইটা করিস। এটা আমার মধ্যে একটা দুঃখ রয়ে গেছে আর কি। এই শেষ কথাটা তার সাথে আমার হয়নি। আমি যখন আসি তখন দেখি যে সে আর নাই। আমার বন্ধু অপু মাথা নেড়া করেছে, বাবার শেষকৃত্যের আচার পালন করছে শ্রদ্ধার সাথে। তবে এত তাড়াতাড়ি এই দিনটি আসবে সেটা কখনো ভাবিনি। কিছুদিন আগেই খাবার খেয়ে গিয়েছি কাকাবাবুর সাথে। আজ আবারও খাবার রান্না হচ্ছে, তবে তিনি নেই। তার আত্মার শান্তি কামনাই এই খাবারের আয়োজন। আজান হচ্ছে আর এখানে রান্না হচ্ছে শ্রাদ্ধের খাবার। আজ শুক্রবার, জুম্মার নামাজ শেষ করে মুসল্লিরা আসছেন তার হিন্দু প্রতিবেশীর দাওয়াতে। সম্প্রীতির এমন সুন্দর দৃশ্য আর কি হতে পারে। যখন খবর পেলাম কাকাবাবু আর নেই, তখন ছুটে আসার পথ ছিল না। জীবনে বহু কষ্ট, উত্থান পতন আমি আর অপু একসাথে দেখেছি। আজ ছুটে চলেছি ওর জীবনের সবচেয়ে কঠিন কিছু সময়ের খোঁজ নিতে। সকালে সদরঘাট থেকে লঞ্চে রওনা করলাম ইলিশার উদ্দেশ্যে। যাব তজুমুদ্দিন। নদীপথে চলতে চলতে মনে পড়ছিল আমার বাবা মারা যাওয়ার পর যখন জীবন আমাকে খুব করে চেপে ধরেছিল, তখন অপু আর আমি চন্দ্রিমা উদ্যানের ঘাসে শুয়ে শুয়ে বড় বড় স্বপ্ন দেখতাম। অনেক কথা হতো। সেই সবের অনেক কিছুই আজ পূর্ণ হয়েছে। তবে আজ আমার বন্ধুও তার জীবনের সবচাইতে বড় সম্পদটা হারিয়ে ফেললো, তার বাবাকে হারিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলায়। তজুমুদ্দিন আগেও এসেছি, এর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। ভোলার দক্ষিণে মেঘনার বুকে জেগে থাকা এই উপজেলাটা যেন নদীর কোলে ঘুমিয়ে থাকে এক শান্ত গ্রাম। এখানে সকাল মানেই সূর্যের আলো নদীর জলে সোনালি হয়ে ভেসে ওঠা। এখানে বিকেল মানেই হাওয়ার সাথে লবণাক্ত গন্ধ আর দূরে জেলের নৌকা। তবে তজুমুদ্দিনের এই রঙিন সৌন্দর্যও আজ কেমন যেন ধূসর হয়ে আছে। তজুমুদ্দিন আসার এই মুহূর্তে কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের আসতে হলো খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায়। যাই হোক, সাথে বন্ধু অপু আছে। আগেরবার যখন মনপুরাতে গিয়েছিলাম, আসছিলাম, আপনারা অনেকে ওকে দেখেছেন। আর আমি আর অপু হচ্ছে কলেজ টাইমের ফ্রেন্ড। কিন্তু আমাদের ব্যাপারটা কি, যে ধরেন আপনার এমন কিছু বন্ধু থাকবে যার সাথে আপনার 1 বছর কথা হয় না, বাট অনেকেই মনে করে আচ্ছা তাহলে তো সম্পর্ক মনে হয় না, এতদিন কথা হয় না। আমাদের মাঝে মাঝে 3-4 মাসও কথা হয় না। বাট দ্য মোমেন্ট আমার উপর দরকার, ওর উপর আমাকে দরকার, ওই একটা কল যে ভাই এটা লাগবে বা এটা দরকার বা তোর এই কাজটা করতে হবে, একজন আরেকজনের জন্য আছি। তো এই টাইপের ফ্রেন্ডশিপ। একটা বিষয়ে খোঁজ নেওয়ার জন্য অপুকে নক দিয়েছি হঠাৎ করে ফেসবুকে, যে কী অবস্থা এই জিনিসটার। তো অপু তখন আমাকে বলল যে বাবা তো আর নাই। এই সেমভাবে আমার বাবার মিলাদের একটা ভিডিও আপনাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছি। তো আমার বাবাও যখন দুনিয়া থেকে যায় একদম একদম সিমিলার, আমার আর অপুর বাবা হারানোর গল্পটা একদম সিমিলার। সকালে নাস্তা করে গিয়েছি, বিকেলে আমার বাবা মারা গেল। ও সকালবেলা দেখেছে ওর বাবা ঠিকঠাক আছে, কিছুক্ষণ পরেই নেই। মাথার চুল ফেলে দিয়ে থাকতে হয় না, চুল হলো 15 দিনের দিন ফেলে দিতে হয়। আর ওই যে ভাত খাওয়া নিরামিষ, ওই সব বাদ। 15 দিনে কিচ্ছু খাওয়া যাবে না, ফল বাদ বাদ, একদমই বাদ। এটা তোদের এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এটা জটিল একটু। 15 দিন কোনো ভাত খাওয়া যাবে না, আমিষ তো দূরে, হাতের কাছেও আনা যাবে না, ফল ডাবের পানি এগুলো। হ্যাঁ, তার মানে তুই আজকে আমার সাথে প্রথম ভাত খেলি। আমি আজকে দুপুরবেলা আসছি, তো দুপুরেও বসেছিল যে আমি আসলে একসাথে খাবো। তো আজকে প্রথম আমার সাথে এই বাসায় ভাত, অন্ন যেটাকে বলে আর কি। অন্ন অনেকেই বলে কি যে এটা তো হিন্দুয়ানি একটা কথা। আচ্ছা, বাংলা শব্দের ভিতরে হিন্দু মুসলিম কীভাবে হয় এই জিনিসটা কিন্তু আমার মাথায় আসে না। আমি জানি আমার অনেক মুসলিম ফ্রেন্ডরা আছে, মুসলিম ভিউয়াররা আছে, তারা অনেকেই অনেক সময় আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই এটা তো হিন্দুদের ব্যাপার।
একটা বাংলা শব্দ, একটা শব্দ, সেটা হিন্দু আর মুসলিম কীভাবে হয়? আপনি এটা বলতে পারেন যে ওনারা এটা বেশি ব্যবহার করে, আমরা কম ব্যবহার করি। শব্দ তো শব্দই। যাই হোক, পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো, কারণ এই ব্যাপারটা অনেকেই জানেন না, অনেকেই এই সম্বন্ধে আগ্রহ আছে, আর আমি জানি অনেকে এটা দেখলে নস্টালজিক হয়ে যাবেন। বাংলাদেশি যারা মুসলিম আছেন তারাও একটা বিষয় জানলেন, কারণ আপনি যত যাই মনে করেন না কেন, এরাই আমাদের বন্ধু, আমার প্রতিবেশী, একসাথে বড় হয়েছি। থাকেন, দেখাই আপনাদের পুরো শ্রাদ্ধর প্রসেস, খাওয়া দাওয়া সব কিছু। আমরা হচ্ছে তজুমুদ্দিন বাজারের উপরে, আজকে শুক্রবার, এখানে বেশ ভালো একটা বাজার লাগে বিকেলবেলা। তো কালকের ওই শ্রাদ্ধের জন্য যা যা দরকার হবে আমরা এই বাজার থেকে এখন কেনাকাটা করব। সব কিছু গোছায় রাখা হচ্ছে, মাছ আগেই কেনা হয়ে গেছে, আর মূল যে শ্রাদ্ধের পুজো প্লাস যে অনুষ্ঠানটা হয় সেটা কিন্তু আগেই শেষ। মানে আজকে সকালে ছিল, আমি সকালে আসতে পারিনি, সকালে আমি রওনা করেছি, আসতে দুপুর হয়েছে, তো ওটা আমি দেখতে পাইনি। বাট এখন বাজারটা করে আমরা সব কিছু গোছগাছ করে রাখবো, যাতে ভোর থেকে রান্নাবান্না করে সঠিকভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করা যায়। তজুমুদ্দিন বাজার থেকে চলল কেনাকাটা। মাছ আগেই কিনে প্রস্তুত করে রাখা হয়েছে। 200 থেকে 250 মানুষের আয়োজন। সেই অনুযায়ী কিনতে হবে সবজি, আর রান্না শুরু হবে ভোর থেকে, কারণ সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে দুপুরের খাবারের। তো আমাদের বাজার কিন্তু মোটামুটি শেষ, এখন বাসার দিকে যাব, কিন্তু আসল কর্মযোগ্য শুরু হবে কাল সকালে। আপনাদের সাথে কাল সকালেই কথা হবে। গুড মর্নিং, শুভ সকাল। আমাদের পিছিয়ে যে কাজকর্ম চলছে, আমার উঠতে একটু দেরি হলো, কয়েকদিন বেশ ঘুমাই না, অপু ডেকে উঠালো, এখন উঠতে পারলাম, আদারওয়াইজ আমার আরও দেরি হতো। তো চলেন যাই, দেখি প্রথমেই আমাদের এখানে কি কাজটা হচ্ছে। রান্নার কাজ করছেন দুজন বয়স্ক ভাই বোন। 40 বছর ধরে এই কাজে পারদর্শী তারা। পেঁয়াজ রসুন ছাড়া এই রান্না কিভাবে সুস্বাদু করতে হয় সে ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত। ইলিশ ভাজা শেষ, এইটা দিয়ে শুরু হলো। আচ্ছা, কাতল মাছ ভাজা চলতেছে। পাশেই চলছে সবজি কাটাকুটি। আলু আর অন্যান্য সবজি রান্নার উপযোগী করে তৈরি করে দিচ্ছেন বৌদি আর দিদারা। এটা কি আপনার হাতে? এগুলো তো আলু আর টমেটো মরিচ। এটা কি করতে হয়? এগুলো একটা আমাদের মধ্যে নিয়ম আছে, এখানে আগুন দিয়ে ধরাইবো, এটা সংস্কার আছে। ব্রহ্মাকে দেবতাকে রাখার জন্য আহ্বান করে, যার উদ্দেশ্যে, যার শক্তিতে রান্না হয় তাকে সন্তুষ্ট করার জন্য। আর এই রান্নার দেবতা মানা হয় কাকে? ব্রহ্মা, ব্রহ্মাকে মানা হয় রান্নার দেবতা। তাই ব্রহ্মার সন্তুষ্টির উদ্দেশ্যে এইটা চড়াতে হয়, আর এটা দিতে হয়। দিয়ে তার কাছে নত হইতে হয় যে তুমি জানো আমাদের এই কাজকর্মের দায়িত্ব তোমার হাতে, কিভাবে কি হবে সেটা তুমি জানো। নিজের উপরে ক্ষমতা থাকলো না, আমি যে ভালো রান্না করি সেই ক্ষমতাটা আমার উপর ছিল। আর কি খাওয়াইলে যেগুলা কৃষ্ণ ভক্ত, ব্রহ্মচার্য, ব্রাহ্মণ, বৈষ্ণব, এরকম কিছু লোককে খাওয়াইতে পারে। এখন যেটা প্রেতাত্মার খানা, এই যে এইসব খাওয়াইতে প্রেতাত্মার খানা, আমরা নিরামিষ খাবো না। ভগবানের, আমার আত্মার সদ্গতি করে কে? ভগবান। কিন্তু ভগবানকে উদ্দেশ্য করে কিছু করা হচ্ছে না, কারণ ভগবানের উদ্দেশ্যের বাহিরে। সমস্যা নাই, তারপরে সমালোচনার মধ্যে পড়ে, আরে এরা মাছটা ভালো হয় নাই, আরে ধর এটা ঝাল বেশি দিয়েছে, বিভিন্ন সমালোচনা। আর ভগবত রাজ্য হলে প্রভু যা দিয়েছেন সেই প্রসাদ আমি গ্রহণ করি, ভালো হোক মন্দ হোক, সেটা আমি প্রসাদ হিসেবে নিয়ে গেলাম। ভগবান এক মুহূর্তে যা করতে, একটা চোখের পলকে যা করতে পারে, কোটি কোটি মানুষের যুগ যুগ ধরে তা কোনো দিন পারবে না। এই জন্য তার কাছে সারেন্ডার করে থাকতে হয়। এই জন্য গীতায় দেখবেন 18 অধ্যায় 65 শ্লোকে বলছে, মনমনা ভগবত ভক্তি মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যামী শতান্তে প্রীতিদানি প্রিয়সীম। অর্জুন, তুমি আমার সেবা করো, পূজা করো, তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না, আমি দেখবো তোমারটা। দাদুর কাছে এই শ্রাদ্ধের কথাগুলো শুনে আমি অবাক হলাম যে আমাদের মিলাদ মাহফিল নিয়েও কিন্তু একই রকম ব্যাপার। অনেক তর্ক বিতর্ক আছে হাদিস অনুযায়ী, আরও বিভিন্ন কিতাব অনুযায়ী। অনেকেই বলে যে না, এটা কোনো সমস্যা না, করা যায়। অনেকেই বলেন এটা করা উচিত না। ঠিক একইভাবে ওনাদেরও এটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। অনেকেই বলে যে না, এটা করলে কোনো সমস্যা না, অনেকেই বলছে শুধু সমাজ দেখানো কাজ। তো মিল কিন্তু প্রকট আমাদের কিছু কিছু বিষয়ে আছে। অবশ্যই বিশ্বাস আলাদা, সবাই যার যার ধর্মে বিশ্বাস করবে, সেটা স্বাভাবিক। বাট আমি এই জায়গাটাতে এই অনুষ্ঠানটা নিয়ে, মানে শ্রাদ্ধের অনুষ্ঠানটা নিয়ে, আর আমাদের মিলাদের পরে যে ফাতেহা বলেন বা মিলাদ মাহফিল হয়, সেটা নিয়ে বেশ একটা প্রখর মিলের ছাপ পেলাম দুই জায়গাতেই। মানুষ তো একই, বাঙালি, বাংলাদেশি, ধর্মটা আলাদা। রান্নার প্রথম পর্বে চলছে মাছ ভেজে নেওয়া। কাতলা মাছের তরকারি করা হবে, সেগুলো ভেজে নেওয়া হচ্ছে এখানে। পরবর্তীতে আদা আর গুঁড়া মশলা, জিরার ফোড়ন দিয়ে হবে মজাদার এই মাছ রান্না। এই রান্নার কাজ আপনি কতদিন ধরে করতেছেন তাতে? এটা অনেক বছর। কত হবে?
প্রায় তো বোধ হয় 1.40 শক্তি আছে, ভগবান যদি শক্তি না দেয় কারো শক্তি নেই কোনো কাজ করার মতো। এই যে হচ্ছে উনি এবং ওনারা হচ্ছে দুই ভাই বোন এবং ওনারা দুইজন মিলে এই রান্নার কাজটা শেষ করবে। আমাদের ধর্ম মতে মানুষ যখন মারা যায় তখন সে আত্মারূপে সে এখানে থাকে, যতদিন তার শ্রাদ্ধকর্ম শেষ না হয়ে যায় সে আত্মারূপে আমাদের আশেপাশে থাকে। ঔষধ হলো দুধ আর হলো আতপ চাল, এটা মাটির পাত্রে রান্না করে, এর মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্টস নাই। আর নতুন চুলাতে একটা ছোটোখাটো একটা ঘরের মতো বানানো হয়, মৃত ব্যক্তির বড় ছেলে এটা রান্না করে, রান্না করার পর এটার একটা অংশ মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া হয়। 4 দিন পর থেকে যখন অভিসন্ন দেওয়া শুরু হয়, যেমন আমাদের ক্ষেত্রে এটা চলে প্রায় 13 দিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত চলে, কিন্তু 14তম দিনে ওই ঘরটা ভেঙে ফেলা হয়। ভাঙার পরে ওইখানে ওই ফাঁকা জায়গাটার মধ্যে 3টা গাছের দেওয়া হয়, লাঠি দিয়ে ওটার মধ্যে একটা পাত্র বসায় ওটার মধ্যে অভিসন্ন রান্না হয়। শেষ দিন শ্রাদ্ধের আনুষ্ঠানিকতা হলো দান, শ্রাদ্ধ শব্দের অর্থ হলো দান, মানে শ্রদ্ধার সহিত দান, এটা বলে শ্রাদ্ধ। পরবর্তীতে আরও কিছু আনুষ্ঠানিকতা আছে মৃত ব্যক্তির উদ্দেশ্যে, তার আত্মীয় স্বজন, এলাকাবাসী, ব্রাহ্মণ সবারে একটু মানে এটা বলা হয় ভুরিভোজ করা হয়, যে 15 দিন যে মানে কোনো রকমের মশলা টশলা কোনো রকমের যে সন্ন্যাস জীবনটা এটা থেকে করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সবাই নিয়ে যে একটা আয়োজন অনুষ্ঠান হয়, এটাই মূলত হলো এই শ্রাদ্ধ অনুষ্ঠান। আজকের যে অনুষ্ঠানটা, ঠিক আছে, এই অনুষ্ঠানটা এটা একটা সম্প্রীতির বিষয়, যে পুরো এলাকার মানুষ সে জীবিত থাকতে যাদের সাথে ভালো সম্পর্ক ছিল তারা তার এই অনুষ্ঠানে আসবে, একবেলা খাবার খাবে, তার জন্য মন ভরে আশীর্বাদ করবে। এর দুটা নিজের একটা ছিল, মানে পালা বিড়াল ছিল, মানে পালা বলতে ওগুলো ঘরে থাকতো না, আমার আশেপাশে থাকতো, এসে এগুলোর খাবার দিত জীবিত থাকতে, বড় বড় বিশাল। আজকে কিন্তু একবারও দেখা নেই, একবারও না। এরা যখন ওই যে খাবারের সময় আসতো তখনই আসতো, মানে ওই যে অভিসন্নটা দেওয়া হইতো এরা তখনই আসতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি, আমার বাবা কখনো জীবিত থাকতে আমরা না খাওয়া পর্যন্ত সে খাইতো না। দেখ, প্রথম যেদিন আমরা তার উদ্দেশ্যে খাবারটা দেই, এই সামনে খাবার, তার বিড়াল শুয়ে আছে, খায় না। আমি আর আমার বড় ভাই দাঁড়ায় আছি অভিজ্ঞতার সামনে। এখন আমি আর আমার বড় ভাই চিন্তা করছি, কি ঘটনা কি, খায় না কেন? কারণ আমার বড় ভাই বলতেছে, একটা কাজ কর, 2টা কলা নিয়ে আনলাম, কয় এবার তুই আর আমি কলা খা। খাইলাম, আমাদের কলা খাওয়া শেষ, বিড়াল খাওয়া শুরু করলো। মানে আমি জীবনে কখনো এগুলো বিশ্বাসই করতাম না, আমি লিবারাল মাইন্ডেড ছিলাম লোক, কিন্তু সেই দিনে সেই ঘটনা আমি দেখার পর আমি বিশ্বাস করলাম যে আসলে একটা বিশ্বাস বলতে একটা জিনিস আছে। নাহলে বিড়ালের সামনে খাবার, ক্ষুধার্ত বিড়াল সারাদিন কিছুই খায় না, ক্ষুধার্ত বিড়াল তো খাবেই, এবং খাবারগুলো সব তার প্রিয় খাবার। সবচেয়ে মানে আশ্চর্য হলাম যে ওই খাবার খাওয়ার আমরা খাওয়া শেষ, সে খাওয়া শুরু করছে। আসলে আমার এটা একটা দুর্ভাগ্য, মানে আমি আমার বাবার খুব একটা ক্লোজ ছিলাম এটা বলবো না, কিন্তু সে আমার অসম্ভব ভালোবাসত। আমি তো বাড়িতে খুব একটা থাকতাম না, চাকরি বাকরি বিভিন্ন বিষয়ে আমি বাইরে বাইরে ছিলাম, দীর্ঘ 12-14 বছর ঢাকায় ছিলাম পড়ালেখার জন্য, মানে শেষ কথাটা তার সাথে আমার হয়নি। এই আমি যখন আসি তখন দেখি যে সে আর নাই, এই আর কি। তবে সে বেঁচে থাকতে কখনো কষ্ট হয় না, আমার স্যালারি অ্যাকাউন্ট সবসময় তার কাছে ছিল, এখনও মনে হয় 8-10টা চেক তার নামে দেয়া। এই সে তার মতো করে লাইফ লিড করে গেছে। এই তো যাক, তার মৃত্যুতে আমার আসলে দুঃখ নাই, মানে সে কষ্ট পেয়ে মারা যায় নাই, 1 মিনিটও কারোর কষ্টও দেওয়া যায়নি। একটা কাশি আসলো, এক কাশি তার জীবন শেষ। ওর সাথে আমার দেখা হয়েছে কয়েক ঘন্টার জন্য, আমি আসছিলাম, একসাথে বসে আমরা খাবার খেলাম, চলে গেলাম। কাকাবাবু বললো যে তুমি আবার আসবা, আর আমি বলে গেছিলাম যে কাকাবু হ্যাঁ খুব শীঘ্রই আমি আবার বেড়াতে আসবো। তো বেড়াতে তো আসলাম, বাট কাকাবাবুর সাথে আর দেখা হলো না। তো আমাদের কিন্তু রান্নাবান্না বেশ গতিতেই চলছে, কাতল মাছ ভাজা প্রায় শেষ, আর এখানে ইলিশ রেডি করা আছে, ওই মাথাগুলো চলে আসছে, এগুলো কিছুক্ষণের মধ্যেই রান্না শুরু হবে। মশলাও চলে আসছে, ওনারাও বেশ গতিতেই কাজ করছেন। ওদিকে ডাল বসে গেছে, এখানে যে কাকা ডাল বসাই দিছে, মুগ ডাল তো না কাকা, মুগ ডালে যে ডাল বসানো হয়েছে। এইটাতে কি মাছের মাথা যাবে ডালে? মুড়িঘণ্ট হবে, হ্যাঁ এই যে মুড়িঘণ্ট হবে। মুড়িঘণ্ট আমার খুব পছন্দের একটা খাবার, এটাতে মুড়িঘণ্ট হবে। আদা বেটে নেওয়া হয়েছে, গুঁড়া মশলা প্রস্তুত আগে থেকেই।
মাছ ভাজা শেষ হলেই শুরু হবে তরকারি রান্না। তবে এখনও বাকি ইলিশ মাছ ভাজা। সামান্য গুঁড়া হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া হবে ইলিশগুলো। রান্না তো এখন মাছ তো ইলিশ মাছ ভাজা হচ্ছে, তো শেষ হতে কতক্ষণ লাগতে পারে? এই তো আর 1.5 ঘন্টা বা সম্ভবত 2 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যাবে। আমি ভাবছি ইলিশ ভাজা শেষ, না অর্ধেক হয়েছে মাত্র। ইলিশ ভাজা এখন অনেক বাকি আছে। ইলিশটা ভাজতে সময় লাগে বেশি না? এই যে মাছের মাথা রেডি করে রাখা হয়েছে, এটা হচ্ছে ডালে যাবে আর ওই আলুতে যাবে, এটা রান্না শেষ। আর এই দিকে হচ্ছে এই যে আলুর তরকারিটা বসানো হয়েছে, এর সাথে মাছের মাথা মিক্স হবে। আর ইলিশ ভাজা তো চলছেই, ওটা আরও সময় লাগবে, মিনিমাম আরও আধা ঘন্টা 40 মিনিট লাগবে ইলিশটা শেষ হইতে ভাজা, তাই না? দাদা অটোতে কি আসছে? ও এটা বোলার স্পেশাল দই, এটা মহিষের দই না? অনেকগুলা তো। দাদু কি দধি নিয়ে আসলেন গিয়ে? চলো, ছিঁড়ে পড়বে না তো আবার? পড়লে কিন্তু শেষ। দিদা, ও দিদা দধি নিয়ে আসছি তোমার জন্য। এই যে বিখ্যাত দধি, যেটা মানে জিআই স্বীকৃত পণ্য আর কি। বাংলাদেশে যে কটা জিআই স্বীকৃত পণ্য আছে তার ভিতরে একটা ভোলার এই মনপুরার মহিষের বা তজুমদের মহিষের দধি। দাদা কত কেজি জানা হয়েছে? এখানে 65 পিস। 65 পিস, এক একটাই কতটুকু থাকে? 800 গ্রাম দুধ, 800 গ্রাম, 800 গ্রাম দুধ, 65 পিস। যা হয় প্রায় 200-250 মানুষ তো হয়ে যাবে। পার পিস 180 টাকা করে পড়ছে পাইকারি। 180 টাকায় এক একটা। এইটার দাম 100, এটার দাম 180, এটার দাম 180। এখানে 6টা মোট। 6টা। কিন্তু খুচরা কিনতে গেলে 250 টাকা বা 270 টাকা এরকম। বেশি আনা হয়েছে জন্য দাম বেশি একটু আনা কম। কাকার স্পেশাল জিনিস হাতে বাজারে গেছিলাম আমরা, এটা এখন আমরা কাকারে দিয়ে দিই। কাকা, কাকা আপনার কারিগর মাছ বলবে কাকা, এটাই না? এটা জিরার ফোড়ন গেল। এই যে কি মশলা বানানো এটা? হলদি মরিচ আদা হলুদ মরিচ আদা একসাথে মিক্স করে মশলা বানানো। মশলাটা চলে গেল। জিরার ফোড়ন, তারপরে এই মশলা। এখান থেকে নেওয়া হচ্ছে তেজপাতা। তেজপাতা গেল। বলার চেয়ে এটা হচ্ছে দাদা নিয়ে আসছে কি বোলার স্পেশাল মাছ। একদম এটা বোলার মানুষজন বেশ পছন্দ। দাদা কত কেজি নিচ্ছে এটা? কেজি 100। মশলার কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে। চলে গেল পানি, একদম লাল টকটকে ঝোল। আর যে মশলাটা দেয়া হলো একটু আগে, এই মশলাটা সিম্পল। ওখানে আদা ছিল, এর সাথে গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ দিয়ে পানি দিয়ে মিক্স করে নেওয়া। কাকা মাছ নামাই দিচ্ছে রেডি। এখন চলে যাচ্ছে কাতল মাছ। এই যে এখানে এই কাতল মাছটা ভেজে রাখা, এটা দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের ভেতর। রান্না প্রায় শেষের দিকে। এই ভাজা মাছ রান্না হতে বেশি সময় লাগে না, মাছটা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়া হবে, তারপর ধনেপাতা দিয়ে রান্না করে নামায় ফেলানো হবে। কালারটা কি একদম লাল টকটকে কালার আসছে ঝোলে। এখানে যেটা মাথা ভেজে রেডি করে রাখা ছিল সেটা চলে গেল ওই মশলায়, ওইটার সাথে আলু যাবে। আলুর তরকারিতে মাথাগুলো দিয়ে দেয়া। দুইটারই মশলা মোটামুটি একই রকম, শুধু বাকি উপাদানগুলো আলাদা। এর ভেতরে আলু যাবে, এর ভেতরে মাছ চলে গেছে, আর এটা মাথা আর আলু। তখন থেকে ইলিশ ভাজা চলছে, ইলিশ ভাজা কিন্তু এখনো শেষ হয়নি, মোটামুটি শেষের দিকে। এটাই লাস্ট করাই না? মাছটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, এইদিকে প্রায় ঝোল কমে এসছে, রংটাও সুন্দর এবং সুন্দর ঘ্রাণ আসছে। আর এদিকে হচ্ছে আলুর তরকারি যেটা, সেটা নামানো হচ্ছে। এখানে শুধু একটু ফোড়ন দেওয়া হবে, তাই না? কাতলা মাছের রসা রান্না শেষ। আমাদের পিছনে যে কর্মযজ্ঞ চলছিল তা কিন্তু শেষের দিকে। ওখানে গাজরের কি বানানো হচ্ছে ওটা? পোলাওতে দেওয়ার জন্য গাজর ভাজা হচ্ছে। আচ্ছা, ভাজা গাজরটা পোলার উপরে দিবি। তো আমাদের এই প্রসেস কিন্তু শেষ। এখন অপেক্ষা মানুষজন আসার পরে যখন বসবে তখন খাওয়া দাওয়া হবে। আশা করছি আগামী 2 থেকে 3 ঘন্টার ভিতরে এই কাজটা সম্পন্ন হয়ে যাবে। রান্না অলমোস্ট শেষের দিকে। এটা কি মাছ দিছেন? তো এটা হচ্ছে আমাদের এখন
লবণ চেক করা হবে, তাই তো? যত তরকারি আছে সব একটু একটু করে লবণ চেক করার জন্য নেওয়া হয়েছে। দাঁড়া, শোন, মাছটা আগে চেক করি, ঠিক আছে? এটা তো কাতলা না? হ্যাঁ কাতলা। বাইরে গরম একটু গরম কিন্তু স্বাদ বুঝে না, ঠান্ডা করে এলো। না, এই জন্য একটু রাইখা একটু ঠান্ডা হোক। চলেন আমরা একটু লবণটা একটু দেখি কেমন হয়েছে। সিলভার কাপ, সিলভার কাপ নিতে সেটা লবণ হয়েছে, লবণ ঠিক আছে, লবণ মরিচ ঠিক আছে। না, সিলভার কাপ খেয়েও ভালো লাগছে। আলুটা খাওয়া যায়। পিসা আলু তরকারি আছে, খাই দেখি। আরে আলুর তরকারিটা বেশি ভালো হয়েছে, জোস। আলুর তরকারিটা বেস্ট। বাড়ির পেছন দিকে খাবারের জায়গা করা হয়েছে, কারণ বাড়ির সামনে তো রোড, ওইখানে আসলে জায়গাটা নাই। তো যেইখানে তৈরি করা হচ্ছে, এই যে এই প্যান্ডেল টানানো হয়েছে, টেবিল বসানো হয়ে গেছে, এখানে চেয়ার আসবে, এই জায়গাটাতে মানুষকে খাওয়ানো হবে। সমস্ত রান্না শেষ, এখানে যে ভাত রেডি করে রাখা হয়েছে, আর ওইদিকে যে পোলাও বাড়া চলছে। আর লোকজনও মনে হয় এখন বসা শুরু করবে, কারণ বেশিরভাগ মানুষ চলে এসেছে। আজকে শুক্রবার ছিল, এখানে প্রচুর মুসলিম লোকজনের দাওয়াত আছে, তো সে কারণে আসলে নামাজ শেষে অনেকেই আসবে, যার জন্য এই 2টা থেকে ব্যবস্থা করা। আর এখানে অলরেডি প্রচুর লোকজন চলে এসছে, কিছু মানুষ বসেও গেছে। খাওয়া দাওয়াটা শুরু করা হবে এখনই। পরিবেশটা যদিও উৎসবমুখর মনে হচ্ছে, তবে আসলে এই সমস্ত দিনে যিনি চলে গেছেন তার কথা বেশি করে মনে পড়ে। তো এই চাপা একটা কষ্ট কিন্তু সবার ভেতরে আছে। খাবার খাওয়ার জন্য সাজানো হয়েছে ছোট্ট একটি এরিয়া। একে একে মানুষ আসতে শুরু করেছে, রান্নাও শেষ। সবাই মিলে ধরাধরি করে খাবার আনা হলো পরিবেশনের জন্য। সবাই বসে যাওয়ার পর একে একে শুরু হলো খাবার পরিবেশন। পোলাও পাতে পড়ার পর এক এক করে দেওয়া হলো বিভিন্ন তরকারি আর মাছ ভাজা। দেখুন, আমি আসলে জানি না ব্যাপারটা কে কীভাবে নিচ্ছেন, তবে এই আয়োজন বা অনুষ্ঠান যেটা আপনারা বলেন, এটা কোন ধর্মের সেটা আমার ভেতরে একবারও আসেনি। শুধু এটা এসেছে যে আমার বন্ধুর বাবা মারা গেছে, আর আমাকে এখানে উপস্থিত থাকা উচিত। আমি যেদিন মারা গেছে সেদিন দেশের বাইরে ছিলাম, আসতে পারিনি, তাই আজকের দিনে এসেছি। আর এটা আসলে আমার জন্য ধার্মিক ব্যাপারের থেকে বেশি হচ্ছে আবেগী ব্যাপার। আমার বন্ধুর বাবার সাথেও আমার খুব কম কানেকশন হয়েছিল, বাট আমাকে খুবই খুবই ভালো জানতেন, প্রায়ই অপুর কাছে আমার কথা বলতেন, জিজ্ঞেস করতেন, এবং তার সাথে যখন দেখা হয়েছে খুব অল্প সময়ের জন্য হলেও সেটা আমার কাছে একটু বিশেষ হয়ে আছে। প্রথম পাতে পড়ছে হচ্ছে পোলাও আর ইলিশ ভাজা। একসাথে এক সামিয়ানার নিচে বসে সবাই খাবার খাচ্ছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এসেছে শুধু তাদের স্ব পরিচয়, কারো প্রতিবেশী, কারো বন্ধু, কারো কাকা, কারো বা বন্ধুর বাবা। এখন হচ্ছে গেল রুই মাছ, পোলাও গিয়েছে ইলিশ মাছ ভাজা, আলুর তরকারি মাছের মাথা দিয়ে, নাম হচ্ছে রুই মাছের তরকারিটা। একই প্যান্ডেলের নিচে একজন হিন্দু মানুষের শেষকৃত্যের অনুষ্ঠানে, শ্রাদ্ধে হিন্দু মুসলিম একসাথে বসে খাবার খাচ্ছে। এর থেকে সুন্দর দৃশ্য আমার দেশের জন্য কি আর হতে পারে? এর থেকে বড় ধর্মীয় সম্প্রীতির উদাহরণ আর কোথায় থাকতে পারে? এবং আমি আগেও ভিডিওতে বলেছি, আমার বগুড়ার একটা ভিডিও ছিল একটা হিন্দু হোটেলের, সেখানেও বলেছি যে আমি বড় হয়েছি মুসলমান হিন্দু 2 সম্প্রদায়ের মানুষের সাথে। 2 সম্প্রদায়ের মানুষই আমার বন্ধু। আমার ধর্ম পরিচয় একটা আছে, আমি আমার ধর্মে বিশ্বাস করি, সেটা যথাসাধ্য পালনের চেষ্টা করি। কিন্তু এই বাকি যে মানুষগুলো, তারা অন্য ধর্মের সাথে সাথে আমার বন্ধু, আমার প্রতিবেশী। তো এই সম্প্রীতি আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু তারপরেও অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু ঘটে যায়, যার কারণে একটা কেওয়াস তৈরি হয়। কিন্তু এই দেখেন, এই ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলায় আমার বন্ধুর বাড়িতে এসে আজকে আবার সেই সম্প্রীতির গল্প আমার নতুন করে মনে পড়লো। এখানকার মানুষের সব কিছু দেখে আমি আবার সেই বিশ্বাসটা আরও পোক্ত করে গেলাম যে সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো আমার পাশে এখানে আপনারা এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু অপুর বন্ধু। আর আমি এখানে বলছিলাম না যে এখানে আসার পর থেকে আমি কখনোই এই জিনিসটা আমার ভেতরে ফিলই হয় নাই কোনো মানুষের মাধ্যমে বা কথায়, যে এ হিন্দু এ মুসলমান, এই ব্যাপারটা এই এরিয়াতে আমার চোখে একদমই পড়ে নাই। আমার কাছে মনে হচ্ছে ঠিক আমি আমার বাড়িতে আমার প্রতিবেশী যারা হিন্দুদের সাথে যেভাবে মিলেমিশে থাকে ওই রকমই। তো আমরা এই পোলাওয়ের সাথে ইলিশ ভাজা, চলেন খাওয়া যাক।
এই ভোলার এদিকে আসলে একটা জিনিস দেখি যে ইলিশ মাছ যত ছোট হোক স্বাদ আছে ইলিশ। আর ঢাকায় এরকম ছোট জাটকা ইলিশ নিলে ওটা মনে হয় সিলভার কাপ মাছ, আর এই দিক থেকে যে মাছই কেনা যাক যত ছোট হোক ওটার স্বাদ ভালো। এই আলুর তরকারিটা তখন রান্নার পর আমি লবণ চেক করার জন্য খেয়ে দেখেছি, এটা বেশ মজাদার অবস্থা। আলুর তরকারিটা 100-তে 100। আলুর তরকারিতেও মাছের মাথা দেওয়া ছিল, আর ইলিশটা একদম ভাজা। আর এবার আসলে হচ্ছে কাতলা। কাতলা মাছের যে রসা, তার ঝোল, এই ঝোলটা খুবই সিম্পল মশলা দিয়ে করা, আমার সামনেই রান্না হয়েছে, কিন্তু ঝোলের থেকে ঘ্রাণ অনেক সুন্দর। এই যে কাতলা মাছ। ইলিশ আমার লাগবে না, একটা তো দেই নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। খোকন তো আবার এক্সট্রা একটা আদর করে আর একটা ইলিশ দিয়ে গেল। দেখছেন, মানে এখান থেকে যদি এটাই ভাবে টান দেওয়া যায়, এটা পুরোটা উঠে যায়, এটা পুরো একটা মাখনের মতো হয়ে আছে। এটা হচ্ছে ভোলা মনপুরা তজুমুদ্দিনের স্পেশাল মহিষের দধি। তো চলেন এটা খাই। ওদের প্রতি যে একটা শ্রদ্ধা আছে বা নমনীয় ভাব নিয়ে সেবা করাইতেছে, সেই জিনিসটা আর কি। একটু সামান্য আয়োজন করছে কাকে, বলতে হলে মাফ করে দিয়েন দাদা। এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা বেঁচে থাকতে তাদের গুরুত্বটা ঠিক বোঝা যায় না, আর তাদের একজন হলো বাবা। বাবা চলে যাওয়ার পর হঠাৎ করেই বুঝতে পারা যায় বাড়ির নীরবতাটা কেন এত ভারী লাগে। কেউ আর দরজার পাশে বসে অপেক্ষা করে না, কেউ আর কঠিন গলায় বলে না সাবধানে যাস। আর সেই কঠিন গলার আড়ালে লুকিয়ে থাকা নরম মানুষটাকে তখন খুব করে খুঁজতে ইচ্ছে করে। বাবা না থাকলে বোঝা যায় বাইরের পৃথিবীটা কত নিষ্ঠুর। তখন পুরনো স্মৃতিগুলো কাঁদায়, তার বকুনি, তার শাসন, তার নীরব দৃষ্টি। যে বকুনি একসময় বিরক্ত লাগতো, আর সেটাই সবচেয়ে বেশি খুঁজে ফিরে। বাবা মারা যাওয়ার পর সন্তানরা বুঝে বাবা মানে শুধু একজন অভিভাবক না, বাবা মানে সাহস, বাবা মানে নিরাপত্তা, বাবা মানে একটা নির্ভরতার নাম। আর তখনই মনে হয়, ইস, আর একবার যদি বলতে পারতাম, বাবা তুমি না থাকলে আমি কিছুই না, তুমি ছিলে বলেই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু সময় আর ফিরে আসে না, শুধু থেকে যায় একটা গভীর শূন্যতা, আর বুকের ভেতর চিরকাল বয়ে চলে এক নীরব কান্না বাবার জন্য। খাওয়া দাওয়া করলাম, সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছি। আমার আসলে থাকার মতো উপায় নাই, ঢাকা যেতে হবে, তাই চলে যাচ্ছি। থাকার ইচ্ছা ছিল, বাট সম্ভব হলো না। আপনারাও যারা ভিডিওটা পর্যন্ত দেখেছেন ভালো থাকবেন। আপনাদের সাথেও অন্য কোনো একটা ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।